এখন আমরা কিন্তু আগেই জানতাম, যখন বক্তৃতার মধ্যে দাঁড়ায় বলছে যে আমাদের ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝছিলাম যে আমরা মেয়েরা প্রেম লাগাইছে। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সকলে মিলে আন্দোলন আর সংগ্রাম শুরু করেছেন। তারই এক পর্যায়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। 1954 সনে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 5 জন লোকের নেতৃত্বে। তার মধ্যে 1 নম্বর ব্যক্তিরা ছিলেন আমার একজন বিজ্ঞ আলেম তানভী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। আলেমদের অবদান স্বীকার না করে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা করবা, তার বাংলার মাটিতে হবে না। আরে পতন তো হয়, অনেক রাষ্ট্রের পতন দেখেছি, অনেক প্রধানমন্ত্রীর পতন দেখেছি, এমন পতন পৃথিবীর কোথাও হয় নাই। হয়েছে এরকম পদক্ষেপ করার সাথে সাথে যেই খালি হেলিকপ্টারে উঠছে, তৃণমূল পর্যায়ে গ্রামে গঞ্জে পর্যন্ত কোন নেতা কর্মী তো নাই, একটা মন্ত্রীও নাই, কোন সরকারি বেসরকারি যত অফিস আদালত যত ডিপার্টমেন্টে যারা চাটুকারীর ভূমিকা পালন করছে সেইগুলি পর্যন্ত নাই। এমনকি যে মসজিদের ইমাম তাদের দালালি করেছে কিটাও নাই। এমন পতন কোনদিন দেখছেন? আমাদের মেয়ে যে প্রেম করছে ভারতের মোদির সাথে, আমরা ওই সময় বুঝছিলাম, কিন্তু এখন বলেন তো দেখি, বাবার মেয়ে যদি প্রেম করে তাহলে বড় ভাই যদি থাকে, বাবা যদি থাকে, তাহলে কি করে? হ্যাঁ, প্রেমের মধ্যে বাধা দেয়। যোগাযোগ করতে পারবো না, মোবাইল করতে পারবো না, চিঠিপত্র লিখতে পারবো না, সাবধান, কোন প্রকার যোগাযোগ যেন না করে, তারে পাহারা দেয়, তারে এ করে। আমরা কিন্তু পাহারা দিছি। হ্যাঁ, মোদীকে যখন বাংলাদেশে আনার জন্য দাওয়াত করেছে, তখন আমরা মিছিল করে সাংবাদিক সম্মেলন করে বলেছি মোদীর মতো কসাইকে বাংলার বাড়িতে আনতে দেওয়া হবে না। আমরা তখন বাধা দিছি। বাধা টাধা দেওয়ার পরে দেখলাম ও আমাদের মেয়ে প্রেম তো করছে, প্রেম করে ভাগ্য চলে গেছে। ঠিক না বলে? তখন প্রেম করে যখন ভাগ্য চলে গেছে, তখন আমাদের কাম কি? তুমি তাড়াতাড়ি আমাদের মেয়েদের ফেরত দাও, আর আমাদের মেয়েকে বলো তাড়াতাড়ি জলদি আয়, তাড়াতাড়ি আয়। ঠিক না বলেন? এরপরে যখন এরকম করেও যখন না আসে, তখন কি করে? তীর্য কথা কয় না। এবার জিজ্ঞেস করতে চাই, কোন মেয়ে যদি এরকম বাবার কাছ থেকে তীর্য হয়ে যায়, বাবার সম্পদের মালিক হয়তো, তখন গত 16 ডিসেম্বর মোদী বক্তৃতা দিছে, এটা নাকি হিন্দুস্তানের বিজয়। মিস্টার মোদী সাহেব, আমরা মেয়েরা 19 অবধি যৌতুক চাও। ঘটনা কি? এবার আমাদের মেয়েটাকে নিছ, মেয়ে নিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র যখন শুরু হয়েছে, নোয়াখালীর কৃতি সন্তান হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে উলামায়ে দেওবন্দ 1981 সনে বটগাছ মারখানিয়ে তার মোকাবেলা করেছেন। তারপরে যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছেন। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে দেওবন্দ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছেন, উলামায়ে দেওবন্দ মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। শাহবাগে নাস্তিকার মুক্তাদরা একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছেন, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছে। 2021 সালে বাবার মূর্তি স্থাপন করে বাংলাদেশকে মুক্তির রাজত্বে পরিণত করতে চাইছে জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছেন। দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? সর্বপ্রথম আমরা দেখলাম সোনার বাংলা। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে একজন এসে স্লোগান দিল, এখন থেকে বাংলা হবে সবুজ বাংলা। দেখলাম সবুজ বাংলা। এরশাদ সাথে এসে সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, আমার হইল নতুন বাংলা। দেখলাম এরশাদ সাহেবের নতুন বাংলা, 9 বছরের শাসন, 10 বছরের জেল। এরপরে আরেকজন আসলো শেখ হাসিনা। শেখ হাসিনা এসে বলল মডার্ন বাংলাদেশ।
দেখলাম মডার্ন বাংলাদেশ, কিছুদিন পর আধুনিক বাংলাদেশ, দেখলাম আধুনিক বাংলাদেশ, তারপর ডিজিটাল বাংলাদেশ, দেখলাম ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? কি বাংলাদেশ? সাথে একটা কথা বলেছেন, সেই কথাটা হইল ভিশন 41। ভিশন 41 2041। জেলখানার ভিতরে ছিলাম, সন্ধ্যার পরে যখন লক আপ হয়ে গেল তখন একজন পুলিশের কাছ থেকে বক্তৃতা শুনলাম। সকালবেলা উঠে যখন লকটা খুলছে, ডাক দিয়ে বললাম, মৌলানা মামুনুল হক সাহেবরে, শুনছেন কারবার 41, বের হওয়া লাগবে না। আমার আল্লাহ ডাক দিয়ে রাখ, ভিশন 41 না ভিশন 24। ভিশন 24, এবার ভিশন 24-এ জুলাই আগস্টের আন্দোলন হয়েছে। আবু সাইদ বুক টান করে দাঁড়াইছেন, তার বুককে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছেন। সে যখন জমিনে পড়ছে, তার সাথে যেই ছেলেটা ছিলেন, সেই ছেলেটা নিজে আমাকে বলছে, তাকে জিজ্ঞেস করেছি সে মৃত্যুর আগে তার অবস্থা কি ছিল, জমিনে পড়ার পরে তার অবস্থা কি ছিল। সে চোখের পানি ছেড়ে আমাকে বলছে, হুজুর, যখন সে জমিনে পড়ে কাতরাইতেছিল তখন তার মুখ থেকে জুড়ে আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন রাজশাহীতে, চট্টগ্রামে, আমার ঢাকায় রাজপথে যখন তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা যখন আন্দোলনের সংগ্রাম করে, তাদের অপর পক্ষ থেকে গুলি আসতেছে, তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য তথাকথিত ছাত্রলীগ আর যুবলীগের ছেলেরা আসতেছে, কুচ বললাম লান্দা বলিয়ে, তখন তারা যখন মসজিদ থেকে আহ্বান শুনেছে, রাজপথে একজনকে দিয়া আল্লাহু আকবার আহ্বান দেওয়া 20টা রাস্তায় লাইন ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। আজকে আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিপ্লবের পরে এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। নেতার জন্য অনেক রক্ত দিয়েছেন, এবার জাগুন, এবার আসুন, এবার রক্ত দিয়ে ইসলামের জন্য রক্ত দেব, ইসলামের জন্য রক্ত দেব। কে কে প্রস্তুত? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যদি ইসলামের জন্য আবার শাপলা চত্বরে যাইতে হয়, যাইতে রাজি আছেন? রাজপথে যদি নামতে হয় রাজি আছেন? পরিষ্কার কথা বলে যাচ্ছি, বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে। সংবিধান হইতে হবে ইসলামের ভিত্তিতে। এছাড়া মানি না। এখন যারা কথা না করবে এরা কাওয়াগাতের দলের লোক। সংবিধান হইতে হবে ইসলামের ভিত্তিতে, এছাড়া মানি না। শিক্ষা ব্যবস্থা হইতে হবে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এছাড়া মানি না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, রক্ত আমরা যা দিয়েছি, যেইভাবে দিয়েছি, বাংলাদেশে এইভাবে রক্ত কেউ দিতে পারে নাই। আমার এক রক্তে 1,54,000 গুলি আলেমের বুকের উপর দিয়ে চালানো হয়েছে। সুতরাং দেশ আমার, মাটি আমার, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। বাংলাদেশে কিছু করতে হবে, আলেমকে বাদ দিয়ে কেউ কিছু করতে হবে, করতে পারবে না, কাউকে কিছু করতে দেওয়া হবে না।